রিতেশ নামের মুম্বাইতে থাকে। ছেলে তো খুব ভালো। ওর পরিবার সম্পর্কে কিছু বলুন না। অনেক বড় কোম্পানির ম্যানেজার এই ছেলেটা। স্যালারি 60,000 টাকা। নিজের বাড়ি আছে। আর সব থেকে বড় কথা কি জানেন, বাড়ির একমাত্র ছেলেও। মা, কতবার বলবো আমি এখন বিয়ে করতে চাই না। আচ্ছা, আমায় একটা কথা বলতো, তুই আর কতদিন পর্যন্ত আমার জন্য এই চা জল খাবার বানাবি? আর তুই তো জানিস আমার বয়সটা দিন দিন বাড়ছে। এই বাড়িতে একটা বৌমা আনতেই হবে। আমি ওকে আমার সমস্ত দায়িত্ব দিয়ে দিতে পারি। মা, অন্তত পক্ষে গাড়ির ইএমআইটা তো শেষ হোক, আর একবার আমার প্রমোশন হয়ে যাক, তারপর এই বিষয়ে কথা বলবো। দেখ বাবা, কিছু জিনিস এমন থাকে যেটা সঠিক সময় করে নেওয়াই ভালো। তোর বিয়ের এটাই সঠিক বয়স, বুঝেছিস? আরে শোনো, তুমি দেখাও না ওকে, ছবিটা দেখাও। হ্যাঁ হ্যাঁ, এই যে, এই নে দেখ। ওর নাম আরতি, লেখাপড়া জানা, সংস্কারী, পরিবারটাও খুব ভালো। দেখবি ও আমাদের এই পরিবারটাকে আপন করে নেবে। আরে বেনারসে যে আমার দাদা থাকে, ওই তোর জন্যই সম্বন্ধ ঠিক করেছে। কিরে, হ্যাঁ বলে দি? নমস্কার, আমি সুধা চন্দ্রন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেক সময় বিয়ের জন্য সম্বন্ধ দেখতে গেলে মানুষ নিজের এবং নিজের পরিবারের ব্যাপারে অনেক বাড়িয়ে গুণগান করে। এটা করতে গিয়েই মানুষগুলো হয়তো নিজেদের মিথ্যে অহংকার দেখিয়ে অন্যদের কিছু সময়ের জন্য প্রভাবিত করে, কিন্তু শেষ পর্যন্ত যখন উল্টো দিকের মানুষের আশাভঙ্গ হয়, তখন সম্পর্কে ভাঙন ধরাটা নিশ্চিত হয়। আশাভঙ্গ হওয়া আর এই বিশ্বাসঘাতকতা একটা পরিবারকে চিরকালের মতো একেবারে ধ্বংস করে দেয়। এখানে বসো। বৌমা, আজ থেকে এই পরিবারের দায়িত্ব তোমার। একটা কথা বলবো? সত্যি বলতে কি, আমার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু যেই মুহূর্তে আমি তোমাকে দেখলাম, আমি জানতে পেরে গেলাম যে আমার জন্য তোমাকে বানানো হয়েছে। আমার তো তোমাকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিল। থ্যাংক ইউ, আমার জীবনটাকে সুখ দিয়ে ভরে দেওয়ার জন্য। একটা কথা জিজ্ঞেস করব তোমাকে, আমরা হানিমুন করতে কোথায় যাব? ওই আসলে অফিসে না একটু কাজের প্রেশার আছে। বিয়ের জন্য ছুটি নিয়েছিলাম তো, অনেক কাজ পেন্ডিং আছে। কাজগুলো একটু গুটিয়ে নি, তারপর একটা ভালো দেখে জায়গায় যাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা। আরতি, আরে ওঠো, আমাকে অফিস যেতে দেরি হয়ে যাবে, ওঠো। বৌমা, তুমি চায়েতে আবার চিনি দিয়ে দিলে। কতবার তো বুঝিয়ে বলেছি যে আমি সুগার পেশেন্ট, আমি চায়েতে চিনি খাই না। সরি বাবা, আমি আরেকবার বানিয়ে দিচ্ছি আপনার জন্য। বানাচ্ছি, দাঁড়ান।
এ কি আরতি, এখনো চা হয়নি? তুমি বড্ড লেট কাজ করো। বিয়ে হয়েছে 1 মাস হয়ে গেল, এখনো নিয়ম জানতে পারলে না। চললাম আমি। রিতেশ, রিতেশ শোনো না, অন্তত চাটুকু খেয়ে যাও। অফিসটা আমার শ্বশুরের নয়, দেরি হয়ে গেলে চার কথা শুনতে হবে। বৌমা, হ্যাঁ মা। বৌমা, গ্যাসে আলু সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ হয়ে গেলে আলুর পরোটা বানিয়ে দিও। আচ্ছা মা। বৌমা, বৌমা, আমি কতবার তোমাকে বলেছি যে চান না করে রান্নাঘরে যাবে না, আর আজও তুমি চান না করে চলে গেলে। রিতেশকে তো প্রতিদিন অনেক সকালে উঠে বেরোতে হয়, এত সকালে আমি কখন স্নান করব? আমি কতবার তোমায় বলেছি বলো তো যে স্বামীর নাম মুখে আনতে নেই। আরে অন্যভাবে ডাকো ওকে। আরো একটা কথা, আমার ছেলে ওঠার আধ ঘন্টা আগে তুমি উঠে পড়ো, তাহলেই তো সব কাজ হবে। দেখলে তো, না খেয়ে দিয়ে অফিসে চলে গেল ছেলেটা। হ্যাঁ মা। আচ্ছা নাও, এবার তাড়াতাড়ি চান করে জল খাবারটা বানাও। তোমার শ্বশুর মশাইয়ের সুগার আছে, সময় মতো ওষুধ খেতে হয়, আর তাই ওনাকে সময় জল খাবারও দিতে হবে, বুঝেছো? ঠিক আছে মা। আরতি, ওঠো, সকাল হয়ে গেছে, উঠে পড়ো। And bottom performer of the month is Ritesh Verma. রিতেশ, ব্যাপার কি? লাগাতার 5 মাস ধরে তোমার এরকম পারফরমেন্স। যদি এভাবেই চলে আমি কিছু করতে পারবো না। যদি নিজেকে মোটিভেট করতে চাও রিমার থেকে শেখো। তা না 5 মাস ধরেও টপার। রিমা, ইউ ডিজার্ভ দ্য বেস্ট। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। ইয়েস, অল ফর দ্য ডে। এক্সকিউজ মি। প্লিজ এবার তুমি তোমার মুডটা খারাপ করো না প্লিজ। হ্যাঁ, তোমার পক্ষে বলাটা সহজ, কারণ সবসময় টপ তো তুমিই হও। ভরসা হারিও না, আমি জানি তুমি খুব পরিশ্রম করো, আর একটু চেষ্টা করো। এফর্টস। তুমি জানো, আমি রোজ সকাল 7টায় বাড়ি থেকে বেরোই। অফিসে আসার আগে ক্লায়েন্টের সাথে দেখা করে আসি। সবার আগে অফিসে পৌঁছোই, সবার পরে বেরোই। এত পরিশ্রম করার পরেও আমার কোনো সেলস হচ্ছে না। দেখো, তুমি এত প্রেশার নিও না নিজের ওপরে। আরে আমি তো কাউকে এটাও বলতে পারবো না যে আমার চাকরিটা যেতে বসেছে। ভালো খারাপ সময় সবার আসে, তুমি এসব ভুলে আরো বেশি করে চেষ্টা করো, পরিশ্রম করো। তুমি দেখো, এর ফল তুমি নিশ্চয়ই পাবে। থ্যাংক ইউ রিমা। এবার যাওয়া যাক। নমস্কার বৌদি। হ্যাঁ নমস্কার। আরে আপনি কি আমায় চিনতে পারলেন না নাকি? আরে আপনার বিয়েতে ওই ভিডিও বানিয়েছিলাম আমি এই পাশের বাড়িতেই থাকি। যদি কিছুর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই জানাবেন। হ্যাঁ অবশ্যই, এখন একটু তাড়া আছে আমার। ঠিক আছে বৌদি, নমস্কার।
আমি তো ওর ছবি দেখে অবাক হয়ে গেছি। কার কথা বলছো? আরে আমার যে বোনটা ছিল না, যার আগের সপ্তাহে বিয়ে হয়েছিল। ওই ভোপালের মেয়েটা? হ্যাঁ ও তো হানিমুনে দুবাই গেছে। সত্যি রুচির ভাগ্যটা কি ভালো। আর এদিকে আমাকে দেখো, বিয়ের 5 মাস হতে গেল, কিন্তু তাও হানিমুন তো দূরের কথা, এই শহরের বাইরেটাই দেখালো না আমাকে। সত্যি বলতে তুমি যতদিন তোমার শ্বশুর শাশুড়ির সাথে থাকবে তোমাকে সবকিছু মানিয়ে নিতে হবে। আর নয় তো কি, আমাকেই দেখো, আগে আমার শাশুড়ি 2 মিনিটও আমাকে আগে শান্তিতে বসতেই দিত না। যখনই দেখো তখনই সারাদিনই আমাকে দিয়ে শুধু কাজই করাতো। তারপর আর কি, আমিও মুখে মুখে উত্তর দিতে আরম্ভ করলাম। আমার বর খুব রাগ করতো, বলতো মার কাছে গিয়ে ক্ষমা চাও। তারপর আর কি, আমি আমার তেজ আরো বাড়িয়ে দিয়েছিলাম। কিছুদিন এরকম ভাবেই ঝগড়াঝাটি চলতো। শেষমেশে আমার শাশুড়িকে হার মানতেই হলো, আর আমরা আলাদা হয়ে গেলাম। এখন আমার জীবনে এত শান্তি যার বলো না। আর আমারও আগে যে মায়ের আঁচলের তলায় থাকতো, এখন আমার ইশারায় চলে। কি হলো মা? কিছু না রে বাবা, সিজন চেঞ্জ হচ্ছে তো, তাই হাঁটুটা একটু বেশি ব্যথা করছে। মনে হচ্ছে মেঝেতে শোয়ার জন্য। তুমি একটা কাজ করো তাহলে, আজ থেকে তুমি আর বাবা বেডরুমে শুয়ে পড়ো, আমি আর আরতি হলে শুয়ে পড়বো। হ্যাঁ আরতি, কি হয়েছে? রিতেশ, আরে লাইটটা অফ করো না। আরে তুমি চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়ো, একটু ইম্পর্টেন্ট কাজ করছি, টাইম লাগবে। একটা কাজ করো, আমাকে না একটু বিষ এনে দাও, তারপর সারা জীবনের মতন আমার চোখ বন্ধ হয়ে যাবে। কি হয়েছে, তুমি রাগ করছো কেন? কিছু না। প্লিজ আরতি, বলো আমায় কি হয়েছে। আমি থাকতে চাই না এই বাড়িতে। এই বাড়িতে না আমার কোনো পার্সোনাল লাইফ আছে, না কোনো প্রাইভেসি। সারাটা দিন তোমার মা বাবার সেবা করে কাটাতে হয় আমাকে। একটু আস্তে কথা বলো, কি আজে বাজে কথা বলছো এসব। আর মোস্ট ইম্পর্টেন্টলি, আমরা চেয়েও বাবা মার থেকে আলাদা থাকতে পারবো না। কেন কেন থাকতে পারবো না? এটা তো আজকাল ভীষণ কমন। কারণ আমি চাই না এটা, আর কখনো করবও না। কি বলতে চাইছোটা কি? দেখো, আমি স্যালারি পাই 60,000, সব ডিডাকশনের পর হাতে পাই 55, আর প্রত্যেক মাসে এই বাড়ির কিস্তি হচ্ছে 15,000, আর গাড়ির ইএমআই 10,000। হাতে পড়ে থাকে মাত্র 25,000, আর এই দিয়ে সব সংসার চালাতে হয়। আর বিষয়টা টাকার নয়, ওনারা আমার বাবা মা, ওদের ছাড়তে পারবো না আমি। তুমি কি বলছো এসব? একবার মায়ের শরীরটা ঠিক হোক, আমি ওনাকে বলবো যাতে কাজে সাহায্য করে তোমাকে, ঠিক আছে? বৌমা, একটু ভালো করে টিপে দাও। ভালো লাগছে। এইভাবে টিপো, খুব আরাম হচ্ছে। আরে তেলটা তো ঠান্ডা হয়ে গেছে দেখছি, একটু গরম করে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ মা, বাড়ির কাজের লোক বানিয়ে রেখে দিয়েছে বৌমা, আমাকে। কিছু বললে? কিছু না। কিন্তু আমি তো শুনলাম যে তুমি কিছু বললে। ঠিক আছে, তাহলে শুনুন, আপনার সেবা করতে আমি আর পারছি না, বুঝেছেন? তাই দয়া করে আমায় রেহাই দিন। যখন স্বপ্নগুলো ভেঙে যায় তখন মানুষের ভীষণ কষ্ট হয়। আরতির সঙ্গেও ঠিক এমনটাই হয়েছিল। বিয়ের পরে যে সচ্ছল এবং শান্তির জীবনের স্বপ্ন সে সবসময় দেখেছিল, বাস্তবে
সেটা শুধু একটা ভুলই ছিল। আর এইভাবে আশা ভঙ্গ হওয়ায় আরতির মন তার শ্বশুরবাড়ির লোকেদের প্রতি তিক্ততায় ভরে উঠেছিল। সম্পর্কের মধ্যে আসা এই তিক্ততা একটা সাংঘাতিক অপরাধের সূচনা ছিল। কি বলেছো মাকে? সেটাই যেটা আমার ঠিক মনে হয়েছে। এইসব অসভ্যতামো এই বাড়িতে চলবে না। যাও গিয়ে মায়ের কাছে ক্ষমা চাও। আমি ক্ষমা চাইবো কেন? আমি কোনো অন্যায় কথা বলিনি। চলো। রিতেশ, রিতেশ ছাড়ো আমাকে। রিতেশ, রিতেশ, ক্ষমা চাও। না বাবা, ওকে ক্ষমা চাইতে হবে না। ক্ষমা তো তোমাদের সবার চাওয়া উচিত আমার কাছে। এক মিনিট মা, কোন বিষয়ে ক্ষমা? তোমরা সবাই ঠকিয়েছো আমাকে। তোমরা প্রত্যেকে ঠকবাজ। অসভ্যতামের সীমা থাকে একটা। যা গিয়ে দেখ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করছো এসব? চলে যাও, যাও এখান থেকে। কি করছো এসব? কি করছো? মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। তোমরা সবাই মিলে পাগল করেছো আমায়। বৌমা শোনো, রাগ করো না, শোনো আমার কথা শোনো। তুমি এটাই চাইছো তো যে আমরা সবাই তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাই? দেখো তোমার কাছে আমরা সবাই ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করে দাও বৌমা। বৌমা, ক্ষমা করে দাও, রাগ করো না, ক্ষমা করে দাও। আরে তুই কি করছিস? তুইও ক্ষমা চাও। আরে কি দেখছিস? যা গিয়ে ওকে বোঝা। আরে বৌমা, আরতি, আরতি দরজা খোলো। বৌমা, বৌমা দরজা খোলো। বৌমা, শোন। বৌমা। বৌমার কাছে ক্ষমা চা। এত কি ভাবছিস? ওর কাছে ক্ষমা চা। ঠিক আছে আরতি, আই এম সরি। দরজাটা এবার খুলে দাও প্লিজ। শোনো বৌমা, রিতেশ ক্ষমা চেয়ে নিয়েছে, এবার তুমি দরজা খোলো। বৌমা দরজা খোলো। বৌমা, আরতি দরজা খোলো। দেখো বৌমা, রিতেশও তো ক্ষমা চেয়ে নিয়েছে, আর রাগ করো না তুমি, প্লিজ। বৌমা, বৌমা, কি হয়েছে মা? তুমি এখনো রেগে আছো আমাদের ওপর? আপনারা প্রত্যেকে মিলে ঠকিয়েছেন আমাকে। আমরা তোমাকে ঠকিয়েছি? তোমার কেন এরকম মনে হচ্ছে মা? আপনারা আপনাদের সত্যিটা লুকিয়েছিলেন। বিয়ের আগে তো আমার বাপের বাড়ির সঙ্গে আপনারা এমন করে কথা বলছিলেন যেন আপনারা প্রচুর বিলাসবহুল জীবন যাপন করেন, কিন্তু এরকম তো কিছুই নেই। সব সময় দেখছি আপনাদের সংসারে শুধু অভাব ছাড়া আর কিচ্ছু নেই, ব্যাস। না বৌমা, আমরা তোমাকে ঠকাইনি মা। আসলে এত বড় শহরে আমাদের মতো মিডল ক্লাস মানুষেরা এইভাবেই জীবনযাপন করে। এর থেকে তো ভালো আমি বাপের বাড়িতে ছিলাম। আমার মা বাবা আমাকে অনেক যত্ন করে বড় করেছে। আপনাদের মতন ট্রেনের বগিতে থাকতাম না। এটাকে আপনারা বাড়ি বলেন? আমার তো মনে হয় আপনারা শুধুমাত্র আপনাদের ছেলের বিয়ে দিয়েছেন কারণ আপনাদের ফ্রিয়ের একটা কাজের লোক দরকার ছিল। কোনো বৌমার প্রয়োজন ছিল না আপনাদের। না বৌমা, এসব বলো না তুমি। এখন তো তোমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আমায় একটা কথা বলো, তোমায় খুশি করার জন্য আমাদের কি করতে হবে? ঠিক আছে, আপনারা আমাকে খুশি দেখতে চান তো? তাহলে বলুন আপনার ছেলে রিতেশকে আমার সঙ্গে আলাদা সংসার পাততে। ঠিক আছে, আমি কথা বলবো ওর সাথে। এক মিনিট, তুমি চুপ করো। কি সব কথা বলছো? এভাবে কেউ কথা বলে? তুমি এই বাড়িতে এসেছো মাত্র কয়েক মাস হলো, আর তুমি সংসার ভাঙার কথা বলছো? তোমার বাড়ি থেকে তুমি এই শিক্ষাই নিয়ে এসেছো? শিক্ষা?
এই শিক্ষার মতো ভারী ভারী শব্দগুলো না আপনার মতো ঠকবাজদের মুখে একদম মানায় না। নিজেকে দেখেছেন কখনো আপনি? বেশ সুস্থ সবলই তো ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু এটা পারেন না যে 2 টাকা রোজগার করি যাতে সংসারে একটু অভাব কমে। সারা দিন নিষ্কর্মার মতন বাড়িতে পড়ে থাকেন, আর তো কিছু পারেন না আপনি। কি কি গো, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি গো, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোমার? কি গো বৌমা, বৌমা দেখো তোমার শ্বশুর মশাইয়ের কি হলো? ডাক্তার বাবু, সব ঠিক আছে তো? এখন সব ঠিকঠাকই আছে। ওনার মাথা কেন ঘোরালো ডক্টর? সুগার লো হওয়ার জন্য হয়তো মাথা ঘুরে গেছে। কয়েকটা ওষুধ আমি লিখে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, সুগার না? আচ্ছা। রিতেশ, বাবা কেমন আছেন? ওনার এই অবস্থার জন্য তুমি দায়ী, তাই বেশি নাটক করার প্রয়োজন নেই। রিতেশ, সব দোষ তো আমার। এই বাড়িতে আর কেউ তো কোনো দোষ করেই না। গায়ে হাত দেবে না মা, তুমি সমস্ত সীমা অতিক্রম করেছো। আর সত্যি তো এটাই যে তোমার এই আজব ব্যবহারের জন্য আমিও নিজেকে ঠিক রাখতে পারছি না। হ্যালো বৌদি। এই যে তুমি কাজ করেছো, যদি ভেবে থাকো তোমাকে আমি সঙ্গ দেব, তাহলে ভুল ভাবছো। ও, তাহলে আমাকে নিয়ে সমালোচনা করছে, কিন্তু এটা বলেনি আপনাকে যে ওরা আমাকে ওই বাড়িতে কাজের লোক বানিয়ে রেখে দিয়েছিল? সব বউকে শ্বশুর বাড়িতে এইভাবেই থাকতে হয়। যদি তুই এইভাবে ঝগড়াঝাটি করে বাড়িতে আসার চেষ্টা করিস না, তাহলে তোকে কিছুতেই বাড়িতে ঢুকতে দেব না। মা, এবার আমি রিতেশের সঙ্গে তবে ওই বাড়িতে থাকবো যখন ও আমাকে নিয়ে আলাদা থাকতে চাইবে। তুমি কথা বলো ওর সঙ্গে, প্লিজ প্লিজ মা, একবার আমার জন্য বলো। দেখ মা, মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় না, তখন সেটাই ওর বাড়ি হয়। সব সম্পর্ক পালন করতে হয়। এত দূর থেকে আমি এই কথা বলতেই তো এসেছি। ঠিক আছে, আমি ওদের সঙ্গে কথা বলে দেখব। দিদি, আমার মেয়েকে এই বাড়িতে বিয়ে দিয়েছিলাম যাতে ও ভালো থাকে, কিন্তু আমি কি করে জানবো তোমরা আমার মেয়েকে কাজের লোক বানিয়ে ফেলবে? আসলে কি জানেন তো বেয়ান, আমার হাঁটুতে বড় ব্যথা, সেই জন্য আমি বাড়ির কাজ করতে পারি না। আমার হাঁটুটা একবার ঠিক হয়ে যাক, আমি আমার বৌমাকে অবশ্যই সাহায্য করব। ক্ষমা করবেন দিদি, তোমার যে শরীর খারাপ আমি কিছু জানতাম না। আসলে মেয়ের এরকম অবস্থা দেখে আমার খুব রাগ হয়ে গেছে, তাই এত কথা শোনালাম। না না, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। দিদি, আমিও এটাই চাই, আমার মেয়ে আর জামাই যেন খুব ভালো থাকে। যদি ওরা আলাদা থেকে ভালো থাকতে পারে, তাহলে তুমি একবার ছেলের সঙ্গে কথা বলে দেখো না। আমাদের মা বাবার আর কি আছে, বাচ্চাদের সুখেই আমাদের সুখ। যদি আমাদের থেকে আলাদা হয়ে ওরা দুজন সুখে থাকে, তাহলে আমি রিতেশের সঙ্গে অবশ্যই কথা বলবো। কি হয়েছে? এত মন খারাপ করে আছো? কাজের টেনশন নাকি? এত টেনশন নিও না তুমি। আরে শুধু কাজের টেনশন হলে অন্যরকম হতো,
আমার তো মনে হচ্ছে আমি বিয়ে করে সব থেকে বড় ভুল করেছি। প্রতিদিন বাড়িতে নতুন কোনো নাটক হচ্ছে, আর যে কারণে কাজে কনসেন্ট্রেট করতে পারছি না। তাহলে তোমরা দুজন এটা নিয়ে কথা বলছো না কেন? আরে কথা বলার যোগ্য হলে তো কথা বলবো ওর সাথে। সবকিছু হাত থেকে বেরিয়ে গেছে, ইচ্ছে তো করছে বাড়ি ছেড়ে পালিয়ে যাই কোথাও। তুমি এত চিন্তা করো না, আমি তোমার সাথে সবসময় আছি, সারা জীবন। রিতেশ স্যার, বড় সাহেব ডাকছে আপনাকে। ঠিক আছে, যাচ্ছি। স্যার, আপনি ডেকেছেন আমাকে? ইয়েস রিতেশ, প্লিজ সিট। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, বলুন। দেখো রিতেশ, তুমি তো জানোই এটা যে টানা 5 মাস ধরে তুমি বটম পারফর্মার রয়েছে, আর কোম্পানির পলিসি অনুযায়ী তোমাকে এবার টার্মিনেট করতেই হবে। কি? স্যার 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 প্লিজ এরকম করবেন না স্যার। স্যার আমি কোথায় যাবো? এই চাকরিটার আমার খুব দরকার স্যার। আমি কথা দিচ্ছি আমি বেটার পারফর্ম করব। রিতেশ, আমি বুঝতে পারছি, কিন্তু আমার হাতও যে বাঁধা। আমার হাতে থাকলে তোমায় আর একটা চান্স অবশ্যই দিতাম। যেহেতু অর্ডারটা ওপর থেকে এসেছে, আই এম ভেরি সরি। প্লিজ স্যার, কিছু তো করতে পারেন আপনি। আমি কথা দিচ্ছি আই উইল ডু মাই বেস্ট স্যার। কোম্পানির পলিসির বিরুদ্ধে তো আমি যেতে পারি না। আই এম ভেরি সরি। আরে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? কি হয়েছে রে? কি হয়েছে বলো তোর? রিতেশ, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। হ্যাঁ, খাবো না আমি। কেন খাবে না বলো তো? আরে চা আবার কেউ মানা করে নাকি? হ্যাঁ, যদিও আমি জানি আমার জন্য তোমার মুডটা অফ, তাই না? আমাকে একা থাকতে দাও। আচ্ছা, তোমার মা কথা বলেছে তোমার সঙ্গে আমাদের আলাদা থাকার ব্যাপারে? কি? মা? হ্যাঁ, মাই তো আমাকে বললেন যে তোমার সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন। আর আজ তো আমার মাও এসেছিলেন। দেখো, যখন আমরা আলাদা ফ্ল্যাটে শিফট করে যাব, তখন তুমি খুব ভালো থাকবে আর তোমার মুডও ভালো থাকবে। আমি সব সময় তোমার খেয়াল রাখবো। তুমি আমার জীবন নষ্ট করেছো, ওনারা নয়। বাড়ির অশান্তির জন্য আজকে আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এবার এই বাড়িতে হয় তুমি থাকবে, না হলে আমি থাকবো। রিতেশ, 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 তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল, আর এবার আমি এই ভুলটা সংশোধন করতে চাই। বেরো এই বাড়ি থেকে, রিতেশ! বেরো। রিতেশ, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ছাড়ো আমাকে। অসভ্যতাম। বৌমা কোথাও যাবে না। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ভুলে যা। আর এখন থেকে তোরা নতুন করে জীবন শুরু কর। নতুন করে শুরু করতে হবে তো? আমি ডিভোর্স চাই এর থেকে। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমাদের এই পরিবারে কখনো ডিভোর্স হয়নি, বুঝেছিস? আর এই সাংসারিক অশান্তির জন্য আমি শেষ হয়ে যাচ্ছি। আমার চাকরিটা চলে গেছে। তোমার অসফলতার কারণে বৌমাকে দায়ী করো না। চাকরি চলে গেছে তো কি হয়েছে? যদি একটা চলেও যায় আর একটা আসবে। তোমরা দুজনে ওর সাইড বেশি নিও না। আর এই বাড়িতে এই সব কিছু চলবে না। নিজের সীমার মধ্যে থাকো রিতেশ। আর একটা কথা কান খুলে শুনে নাও, বৌমা এই বাড়ি থেকে কোথাও যাবে না। ঠিক আছে, যদি বিষয়টা এরকমই হয় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ও থাকুক এখানে। এই, কোথায় যাচ্ছিস? রিতেশ, রিতেশ। নিজেকে সামলে। দেখলেন, আজ আজ আপনাদের দুজনের কারণে আমার স্বামী আমায় ছেড়ে চলে গেল। এবার কোথায় গেল আপনার সেই বড় বড় সংস্কারের ডায়লগ? হ্যাঁ, ছাড়ো। বৌমা, নিজের ভুল আর কমতিগুলোকে অন্যের মাথায় চাপিয়ে দেওয়া আসলে দুর্বলতার লক্ষণ। রিতেশও এমনটাই একজন দুর্বল মানুষ ছিল, যাকে হয়তো নিজের অক্ষমতার জন্য অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু তার দোষ সে আরতির উপর চাপিয়েছিল, যাতে তার মিথ্যে অহংকারে কখনো ধাক্কা না লাগে। যদিও এটা কোনোভাবেই অস্বীকার করার জায়গা নেই যে আরতিও একজন বৌমা আর একজন স্ত্রীর দায়িত্ব পালনে
ভীষণ রকম ব্যর্থ ছিল। স্বামী স্ত্রীর মাঝখানে আসা এই দূরত্ব এমন এক খাদে পরিণত হতে চলেছিল যেটা খুব তাড়াতাড়ি একজন মানুষের জীবনকে নিজের শিকার বানাতে তৈরি হচ্ছিল। আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। নতুন করে শুরু করতে হবে তো। আমি ডিভোর্স চাই এর থেকে। আরে বৌদি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কিছু না। বৌদি, তুমি আমায় বলতে পারো, হয়তো তোমাকে কোনো হেল্প করতে পারি। কাল রাতে আমার আর রিতেশের মধ্যে ঝামেলা হয়েছে। খুব রাগ করে ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমি ওকে অনেকবার ট্রাই করেছি, কিন্তু ওর ফোনটাও সুইচড অফ। আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব, কোথায় যাব। বৌদি, তুমি চিন্তা করো না, আমি দেখছি রিতেশ কোথায় আছে। আমাকে একটু বলো প্লিজ। হ্যাঁ বৌদি, আমি দেখছি। হ্যাঁ ইয়াশ, বলো। বৌদি, রিতেশের খোঁজ পেয়ে গেছি। কোথায় আছে? বৌদিও একটা মেয়ের সঙ্গে থাকছে। তুমি এখানে? দেখো, তুমি যেমনটা ভাবছো সেরকম কিছুই নয়। সাহস কি করে হলো তোমার? এত বড় সাহস হয় কি করে তোমার? আমার স্বামীর সাথে এখানে ফষ্টি নষ্টি করছো? আমি কিছু করিনি, আমরা দুজন খুব ভালো বন্ধু, আর কিছুই নয়। বন্ধু? হ্যাঁ বন্ধু? ওটা পেয়েছো তুমি আমাকে? আমার স্বামীর সাথে করছো? তোমার যা যা কথা বলার আমাকে বলো। তোমার থেকে আলাদা হওয়ার সিদ্ধান্তটা আমার ছিল, কারণ তোমার মতন মানুষের সাথে আমি থাকতে চাই না। যাও এখান থেকে। ছাড়বো না যাও। আমি তোমাকে, বেরো বলছি। ছাড়বো না, বেরো এখান কিছুতেই থেকে। ছাড়বো না, দেখে নিও। যাও। এই তুমিও যাও এখান থেকে, যাও। রিমা, আই এম সো সরি। রিমা, আই এম সো সরি। রিতেশ প্লিজ দরজা খোলো। বৌদি, একবার আমার কথাটা শোনো না। নাও, ওষুধটা খেয়ে নাও। খুব দুষ্টু কিন্তু তুমি। হ্যাঁ দেখলে তো, তোমার মুড ঠিক করে দিলাম আমি। সত্যি ইয়াশ, তুমি তো দারুণ। মানে কিছুক্ষণ আগে আমার মুডটা এত অফ ছিল, আর তুমি তো একদম ঠিক করে দিলে। আচ্ছা ঠিক আছে, কি খাবে বলো? কফি না জুস? কি আনবো তোমার জন্য? চা খাবো। ঠিক আছে। ইয়াশ, ঠিক আছে আরতি, আমি আসি। মানে বলতে চাইছি যে বৌদি, আসি। বাই আঙ্কেল, বাই আন্টি। এসব কি হচ্ছে বৌমা? আমি আপনার প্রিয় ছেলে রিতেশের সঙ্গে দেখা করে আসছি। রিতেশ? কোথায় ও? নিজের প্রেমিকার সঙ্গে। আর শুধু তাই নয়, যখন আমি ওকে বাড়ি আসতে বললাম, তখন ও আমার গায়ে হাত তোলে। রিতেশের এই রূপ দেখে না, একটা সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি যে এই সব আমি চুপচাপ সহ্য করব না। একটা কথা কান খুলে শুনে রাখুন, যদি রিতেশ এই বাড়িতে ফিরে না আসে না, তাহলে আমি এবারে বাড়িতে অন্য ছেলে ঢোকাবো। বুঝতে পেরেছেন আপনি? রিতেশ, এখনো খুব একটা দেরি হয়নি, তুই বাড়ি ফিরে আয় বাবা। দেখ রিতেশ, স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো ঠাট্টা নয়।
যে চাইলেই আমরা সেটা সহজে ভেঙে দিতে পারি। তোমাদের এইসব কথা শুনেই আমি আরতিকে বিয়ে করলাম, আর তার জন্য এখনো পস্তাচ্ছি। আর হ্যাঁ, আরতি যা যা বলেছে সব সত্যি। আমার একজনকে পছন্দ, তোমাদের সাথে দেখা করতে চাই। রিমা, আমি আর রিমা প্রথম থেকেই ভালো বন্ধু, আর আমার খারাপ সময় শুধু রিমা আমার পাশে ছিল আর আমাকে বুঝিয়েছে। তখন আমি বুঝতে পারলাম যে জীবন সঙ্গিনীর সন্ধান আমি করছিলাম সে আরতি নয়, রিমা। মা, তুমি আরতিকে বলে দিও যে ডিভোর্স পেপারস আমি খুব শীঘ্রই পাঠিয়ে দেব। এসব কি অসভ্যতামি হচ্ছে? আরে চিৎকার করছো কেন? কালকে তো খুব হাসাহাসি করছিলে আমার সঙ্গে। আমার মনে হচ্ছে তুমি আমাকে ভীষণভাবে ভুল বুঝেছো, কারণ আমি এরকম কিচ্ছু করতে চাই না। আরে কি কি হলোটা কি? শোনা, এসো না। তোমার সাহস কি করে হয়? হ্যাঁ, নিজের সীমার মধ্যে থাকো, বুঝেছো? আমি তোমাকে আমার ভালো বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুমি তো অত্যন্ত অসভ্য একটা ছেলে। সুযোগ পেয়ে আমার সাথে নোংরামি করছো। এক নম্বরের জানোয়ার একটা। নিজের সীমা ছাড়িয়ে যেও না ইয়াশ। এই থাপ্পড়ের আমি প্রতিশোধ নেবই আরতি। এবার দেখবে আমি তোমার কি অবস্থা করি। হ্যাঁ বলুন, আপনি কে? কি চাই বলুন? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তো ছবির থেকেও বেশি সুন্দর। কি অসভ্যতা হচ্ছে এগুলো? আরে দাঁড়াও 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 দাঁড়াও, এত তাড়াহুড়ো করছো কেন? বলো কত লাগবে বলো। সরুন। আরে দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও বলছি, বললাম না? দামটা বলো, যত বলবে তত দেবো। যান। দাঁড়াও বলছি। যান। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যখন অনলাইনে ছবি দিয়ে এইসব কিছু করছো আর এখন লজ্জা পাচ্ছ? আরে বলো না কত লাগবে বলো, তুমি যত বলবে তত দেবো। আরে দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো যেটা বলছি। আরে কি হলো? আরে খোলো, দরজা খোলো। দেখো অত বেশি নখরা করো না, বুঝতে পেরেছো? আরে শোনো, তুমি যত বলবে তত দেবো তোমাকে, বুঝতে পারছো? যান এখান থেকে। অনলাইনে ছবি দিয়ে এসব কিছু করছে, জিজ্ঞেস করলেও না বলছে। অদ্ভুত ব্যাপার। আচ্ছা ভাই, তুইও যাচ্ছিস নাকি? দরজা খুলবে না, টাকা দিলেও দরজা খুলবে না। আরে এসব তো ঠিক নয় একদম। করতে পারে? আরে কি হচ্ছে, কি হয়েছে? ওই কি জানেন তো, আজ দুপুরবেলা থেকে আপনার বাড়িতে অনেক কিছু ঘটেছে। ঘটেছে? কি ঘটেছে? আপনি কিছু জানেন না? আপনার বৌমা তো এই সোসাইটিতে নোংরা কাজকর্ম করছে। কি কি বলছে কি ও? সত্যি বলছি আমি, আজ সব দুপুর বলছো? থেকেই আপনাদের বাড়ির সামনে কাস্টমারের লাইন লেগে রয়েছে। কি আজে বাজে কথা বলছো তুমি মা? যা খুশি বলে যাচ্ছ, কোনো প্রমাণ আছে? প্রমাণ চাই আপনার? দেখুন, দেখুন এটা।
এসব চলবে না এখানে। এখানে সমস্ত ভদ্র পরিবারের লোকজন থাকে। আমাদেরও আমরা বাচ্চারা ছেলে পুলে নিয়ে এসব, এখানে এটা থাকি। ভদ্রপাড়া, এসব এখানে চলবে সমস্ত না কিছু এখানে। হবে না। না, চলবে না, এসব চলবে না, এইসব চলবে না এখানে নোংরামি। রিতেশকে এক্ষুনি ফোন করে ডাকো। হ্যাঁ, ডাকো, ডাকো। আমরাও দেখে নিচ্ছি। ডাকো, এইসব এখানে একদম চলবে না এখানে। আরতি, কোথায় তুমি? বাইরে এসো। আরতি, কি হয়েছে বাবা? এসব কি নাটক হচ্ছে এ বাড়িতে? রিতেশকে ছোট দেখানোর জন্য তুমি এত নিচে নামবে এটা আমি ভাবতে পারিনি। এরকম আমি কিচ্ছু করিনি বাবা। আমি তোমাকে আমার মেয়ে বলে ভেবেছি, আর তুমি এই সমাজে আমার সম্মান ডুবিয়েছো। পুরো পাড়া আমাদের নামে থুতু ফেলছে। অনেক হয়েছে। আমি আমার মায়ের দিব্যি করে বলছি আমি এরকম কিচ্ছু করিনি। তোমার মতন মেয়েরা ধরা পড়বার পর থেকে এভাবেই বলে, মিথ্যে কথা বলে। মনে হয় তুমি তোমার মার থেকেই এই শিক্ষা পেয়ে এসেছো। কি বললি? হ্যাঁ, সাহস কি করে হলো তোর আমার মায়ের ব্যাপারে নোংরা কথা বলার? সাহস কি করে হলো? বল বুড়ো, বল। বৌমা, বৌমা কি করছো? কি ছাড়ো, ছাড়ো বৌমা। শ্বশুর মশাইকে মারছো? হ্যাঁ, লজ্জা করছে না তোমার? তুমি ঠিক আছো তো? আমাকে মারবে? ছাড়বো না তো, কিচ্ছুতেই ছাড়বো না। কি গো, গায়ে হাত তুলছে? ঠিক আছো? এক্ষুনি দেখাচ্ছি মজা। আমাকে মারলো তো, এক্ষুনি দেখাচ্ছি। বৌমা কি করছো? আমাকে মারবে? হ্যাঁ, আমাকে মারবে? কি করছো বৌমা? হ্যাঁ, তোকে আমি। আচ্ছা, এবার ছুরি দেখাচ্ছিস? দেখাচ্ছি তো মজা। বৌমা না, না বৌমা। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ছিল। নিজের এই অপরাধের জন্য প্রমোদ এখন পুলিশের হেফাজতে আছে, আর তার উপর আইনের বিভিন্ন ধারায় মোকদ্দমা আদালতে বিচারাধীন রয়েছে। এই পৃথিবীতে সব জিনিসেরই একটা সময় থাকে, আর এই ব্যাপারটা কিছু সম্পর্কের ক্ষেত্রেও সত্যি। রিতেশ আর আরতির ভালোবাসা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তাদের পরিচয় তাদের আলাদা না হওয়ার জন্য বাধ্য করছিল। বিয়ের মতো অন্তরঙ্গ সম্পর্কে চাপ আর বাধ্যবাধকতা শুধু কষ্ট আর বেদনাই নিয়ে আসতে পারে। তাই এটা ভীষণ জরুরি যে আমরা আমাদের জীবন সহজ সরলভাবে বাঁচি আর লোক দেখানো বন্ধ করি। এই বিচারের সঙ্গেই আমাকে বিদায় দিন। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে একটা নতুন কাহিনী নিয়ে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।